আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ যে সেভেন সিস্টার্স এর মতোই ওদের চট্টগ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে কেটে দিতে ভারতের না 2 মিনিট সময় লাগবে না। ভারতের অত্যাধুনিক অস্ত্রের সামনে ওরা বিকল, তবু ওই ধার করা ভিক্ষেতে পাওয়া অস্ত্র নিয়ে ওরা ভাবছে ভারতের সেভেন সিস্টার্সকে ওরা কেটে আলাদা করে দেবে, আর ভারত বসে বসে দেখবে। ভারত নাকি চট্টগ্রাম দখল করবে, আর সেটা দেখেই আপনারা ভিডিও দেখতে চলে আসছেন। ব্যাপারটা কি সিরিয়াসলি একটা দেশ আরেকটা দেশের বিখ্যাত একটা জেলাকে দখল করবে? এটা কি আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টার সত্যতা নিয়ে আলোচনা করব। চট্টগ্রাম হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী। শহরটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল আর বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম জেলার এই অবস্থান। পাহাড়, সমুদ্র আর উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর একটা বড় পরিচয় বাণিজ্যিক বন্দর। বাংলাদেশের জাতীয় জিডিপির বড় অংশ এই চট্টগ্রামের ওপর কিন্তু নির্ভর করে। বাংলাদেশের 12% অর্থনীতি এর ওপর টিকে রয়েছে। যেমন ধরুন, বাংলাদেশের শিল্পের 40% হয় এখানেই, এবং আন্তর্জাতিক বাণিজ্যের 80% হয় এখানে। সরকারি রাজস্বের প্রায় 50% আসে এই চট্টগ্রাম থেকেই। 2011 সালে ভারতের মুম্বাই বন্দর এবং কলম্বো বন্দরের পরই এই চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার তৃতীয় বন্দর হিসেবে উঠে আসে। বড় বাংলাদেশি কোম্পানির সদর দপ্তর এখানেই রয়েছে, যেমন ধরুন MM ইম্পাহানি, BSRM, AK খান অ্যান্ড কোম্পানি, PHP গ্রুপ। চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস আছে, যেমন ধরুন সীতাকুণ্ড এলাকায় পাওয়া অস্ত্র, পাথরের যে টুকরো, তার থেকে ধারণা করা যায় সেই সব নব্যপ্রস্তর যুগে অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠীর বসবাস ছিল এই অঞ্চলে। তিব্বতের বৌদ্ধ ঐতিহাসিক লামা তারানাথের একটা বইয়ে এখানের প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। 1338 সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম দখল করেছিলেন। সেই সময় ভারতে আসা পরিব্রাজক ইবন বতুতা তার স্মৃতিকথায় চট্টগ্রামকে হিন্দুদের তীর্থ বলেছেন। 1352 ক্ষমতা এলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর হিন্দু রাজা গণেশ তিনি বিজয় করেন এই চট্টগ্রাম। 1517 সালে পর্তুগিজরা চট্টগ্রামে আসে আর জলদস্যুর প্রভাব সেখানে বেড়ে যায়। 1538-এ শেরশাহের সেনাপতি দখল করেন চট্টগ্রাম। আরাকানি শাসন, মুঘল শাসন, নবাবী শাসন, ইংরেজ শাসন, এই সমস্ত কিছু শেষে তৈরি হলো পাকিস্তান। চট্টগ্রাম গেল এই পাকিস্তানে। এরপর মুক্তিযুদ্ধের দীর্ঘ পথ পেরিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। চট্টগ্রাম হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর। বহু ইতিহাস আছে এই চট্টগ্রামের, তবে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন? বর্তমানে চট্টগ্রামে জাতিগত হিংসার ইতিহাস উঠে আসছে সামনে। বহু নিরীহ বৌদ্ধ এবং হিন্দু মানুষকে নৃশংসভাবে খুন করা, নারীদের গণধর্ষণ করা, সংখ্যালঘু মানুষদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া থেকে ধর্মান্তরিত করা, সবই চলছে অবাধে। প্রশাসন কিছুই করতে পারছে না। সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন নৌঘাঁটি নিয়ে তৎপরতা এবং আমেরিকার বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা, তারপরের ঘটনা আমার আপনার সকলেরই সম্ভবত জানা। এখন প্রশ্ন হলো, ভারত কি চট্টগ্রাম দখল করবে? এই উত্তরটাই তো আপনারা জানতে চাইছেন। দেখুন, আয়াম বোস আপনাদের পরিষ্কার উত্তর দেয়, পরিষ্কার বিশ্লেষণ করে। কোনো ধরনের হাইপ তোলার আমরা চেষ্টা করি না, কোনো ধরনের বায়াস কিছু আপনাদের সামনে আমি অবশ্যই আনবো না। প্রথমত আপনাদের বলে দিই, ভারতবর্ষ অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা UN এর কঠোর চুক্তি মেনে চলে। যেমন তার মধ্যে একটা রয়েছে জেনিভা কনভেনশন। এই চুক্তিগুলো পৃথিবীর প্রায় সব কটা বড় বড় দেশই কিন্তু মেনে চলে। কোনো দেশকে দখল করা, কোনো দেশের সীমানা দখল করা বা জায়গা দখল করা এই চুক্তিগুলোর বিরোধী। ভারত বাংলাদেশের জায়গা দখল করতে গেলে প্রথমে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারতের সামরিক শক্তির সামনে বাংলাদেশের সামরিক শক্তি কিছুই নয়। তাই এত বড় সামরিক শক্তি প্রয়োগ করে একটা ছোট দেশকে দখল করলে বা তার বন্দর দখল করলে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর ভারতীয় মানসিকতায় বিশ্বাসও করে না। অপরদিকে চীন নাকি বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের অরুণাচল বা সেভেন সিস্টার কেড়ে নেবে বলে যে মিথ্যে প্রচার চলছে, তারও কিন্তু কোনো ভিত্তি নেই। কারণ বর্তমানে চীনের বিরাট বাজার অর্থনীতি যা নির্ভর করছে ভারতের উপর। 1962 সালের পর বহু সীমান্ত উত্তেজনা হলেও দুটো দেশ কোনোভাবেই চাইবে না এত বড় যুদ্ধে জড়াতে। চীন ভারতের অংশ দখল করে নেবে আর ভারত হাত গুটিয়ে বসে থাকবে, তাই তো? এটা হয় না। সেভেন সিস্টারের সামান্য কয়েকটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছাড়া ভারত বিরোধী কেউ নয়। সেই বিপুল জনসংখ্যাকে কি চীন মেরে ফেলবে নাকি বন্দী করবে? এরকম দেশ দখলের রাজনীতি আধুনিক পৃথিবীতে হওয়া অসম্ভব। আসাম, মেঘালয়, মিজোরাম সহ রাজ্যগুলোকে নিয়ে যেসব মিথ্যে প্রচার চলছে সেগুলো কতটা ভুয়ো এখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি স্থানের মানুষ মনে প্রাণে ভারতীয়, তাই নিজস্ব দল গঠন করেছে তারা, যেগুলোর সংবিধানে ভারত সম্পর্কে কোনো বিরূপ ভাব নেই। যেমন ধরুন, আসামের অসম গণপরিষদের মূল আদর্শ হলো অসমীয়া অস্মিতা। এই অস্মিতা কিন্তু ভারত থেকে আলাদা নয়, কারণ অসমিয়ারা বেশিরভাগই হিন্দু, তাই তাদের কোনো টান নেই অন্য দেশের প্রতি।
এবং আসামের মানুষ এটা সবাই জানেন যে ভারতে তাদের সংস্কৃতি সব থেকে বেশি সুরক্ষিত, কারণ বাংলাদেশে যেভাবে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ অন্য ধর্ম এবং উপজাতিদের আক্রমণ করছে তাতে তাদের টিকে থাকা অসম্ভব। এবার অন্যদিকে যদি দেখি মেঘালয়, সেখানে আঞ্চলিক দলগুলো রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি। এরা কিন্তু প্রত্যেকেই আঞ্চলিক রাজনীতি করে এবং বিজেপি বা কংগ্রেসের জোট সেখানে রয়েছে। আলাদা দেশ গঠনের কোনো এজেন্ডা এদের মতাদর্শে নেই। সুতরাং এই রাজ্য দখলটা হাস্যকর, যে বলে না হাস্যকর মশাই, তাই হাস্যকর। পার্বত্য চট্টগ্রামে কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে। যেমন ধরুন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সেখানে পাকিস্তান বাহিনীর হাতে হত্যা সহ অনেক অঘটন। বারবার চট্টগ্রামের বিভিন্ন উপজাতিকে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে বাংলাদেশের মৌলবাদীরা। একটা বিষয় আপনাদের বুঝতে হবে, বাংলাদেশের মৌলবাদীরাই চায় যে অন্য ধর্মের মানুষ বাংলাদেশ ছেড়ে চলে যাক বা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম নিক। ভয়ঙ্কর নৃশংসভাবে বহু বৌদ্ধ এবং পাহাড়িয়া উপজাতির উপর চলেছে অত্যাচার। আর এই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের বিপদ আছে, কারণ এই যে বললাম আন্তর্জাতিক আইন। একটা দেশের এত বড় উপজাতিকে হত্যার চেষ্টা করা হলে সারা পৃথিবীতে তোলপাড় পড়ে যাবে। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, এক্ষেত্রে মায়ানমার এই সুযোগের সদ্ব্যবহার করবে। অন্যদিকে চীন সম্পর্কে বাংলাদেশ যা ভাবছে সেটার উল্টোটাই হতে পারে। চীন কিন্তু মারাত্মক কৌশলে পাকিস্তানের গোয়াদার বন্দরকে নিজেদের আওতায় নিয়ে এসেছে এবং ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে প্রথমে চীন পাকিস্তানকে টাকা ধার দিয়েছিল, আর সেই টাকা শোধ দিতে না পারায় এরপর তাদের বন্দরকে কবজায় করে নিয়েছে চীন। আর এই পরিস্থিতিতে দিনে দিনে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিভিশন, নিউজ পেপার বা সোশ্যাল সাইটগুলোতে। আর এই বাংলাদেশের সঙ্গে বহুদিন যাবৎ ভারতের অর্থনৈতিক সম্পর্ক থাকলেও বাংলাদেশের বন্দর কিন্তু ভারত এইভাবে নিয়ে নেয়নি। এবার মুশকিলটা হলো কি বলুন তো, ভারতের বিরুদ্ধে মৌলবাদীরা যাই বলুক না কেন, বাংলার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। এটা আপনারাও জানেন, ভারত এবং বাংলাদেশ দুপক্ষের মানুষজন। এবার যদি ধরুন বাংলাদেশ ভারতের ঘোষিত শত্রু হয়, তখন ভারতের মতন বড় দেশকে শত্রু হিসাবে সামলাতে হবে এই বাংলাদেশকে। এটা যেমন ভারতের পক্ষে ক্ষতিকর, বাংলাদেশের পক্ষেও কিন্তু যথেষ্ট ক্ষতিকর। প্রায় 4000 কিলোমিটার অঞ্চলে এত বড় শত্রুর সঙ্গে লড়াই তাদের করতে হবে। বাংলাদেশ যদি চীনের দিকে যায় তাহলে চীন একটা সুযোগ নেবেই। যেভাবে তারা পাকিস্তানে ঢুকে সেখানের বন্দর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, এক্ষেত্রে আরেকটি বড় বিপদ হতে পারে। চীন এবং আমেরিকার দ্বন্দ্বের মাঝে পড়ে যেতে পারে এই বাংলাদেশ। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হলে আমেরিকা চাইবে তার বিরাট বাণিজ্য রক্ষার তাগিদে বাংলাদেশকে টার্গেট করতে। আর যেভাবে বাংলাদেশের মৌলবাদীরা বৌদ্ধ, হিন্দু, পার্বত্য উপজাতির হত্যা করছে, চট্টগ্রামে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা ব্যবহার করতে চাইবে। আন্তর্জাতিক ক্ষেত্রে উপজাতিদের নিয়ে আইন অনেক কঠোর রয়েছে, আর সেই সব কঠোর নিয়ম বা আইনের সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। পার্বত্য চট্টগ্রামের মতন পরিস্থিতি একসময় ভারতের নাগাল্যান্ডে হয়েছিল, কিন্তু সেখানে ধর্মীয় কারণে হত্যা বা দেশ থেকে বিতাড়নের কোনো ঘটনা কিন্তু ছিল না। আর চট্টগ্রামে বৌদ্ধ আর উপজাতিদের নৃশংসভাবে হত্যা করা, এটা হচ্ছে মূলত ধর্মীয় কারণে। আর এই সময়টা এখন যখন সারা বিশ্বে ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিতে দেখা যাচ্ছে অনেক দেশকে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর, মানে তার জয়ের পিছনে একটা বড় কারণ হলো এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেওয়া। আর সেখানে প্রথম থেকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু উপজাতিদের বিরুদ্ধে ঘটে চলা একের পর এক ঘটনার কথা তুলে ধরেছিলেন নিজের বক্তব্যে ট্রাম্প। এটাকে কেন ট্রাম্প হাতিয়ার করলো জানেন? বড় পরিকল্পনা তো আছেই আমেরিকার। তাই এরকম মৌলবাদী কাজ চলতে থাকলে কিন্তু বাংলাদেশের সামনে বড় বিপদ রয়েছে। পাহাড়ের মূল সমস্যা হচ্ছে বাঙালি পাহাড়ি দাঙ্গা। সেই 8-এর দশক যখন পাহাড়ে বাঙালিদের মানে যে সেটেলমেন্ট ব্যবস্থা করা হয়, তখন থেকে এই সমস্যা শুরু হয়েছিল। কিন্তু আস্তে আস্তে এই দাঙ্গা এখন মুসলমান আর অমুসলমানদের মধ্যে হয়ে গিয়েছে। এই ঘটনার ভয়ঙ্কর প্রতিক্রিয়া কিন্তু পড়তে চলেছে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে। 1997 সালে শান্তি চুক্তির পর বাঙালি পাহাড়ি দাঙ্গা বন্ধ হয়ে গিয়েছিল। শান্তি ছিল পার্বত্য চট্টগ্রামে, সেই শান্তি এখন শ্মশানের শান্তি হয়ে উঠেছে। ভারতের একসময় বাঙালি পাহাড়িয়া দ্বন্দ্ব ছিল আর অসমিয়া বাঙালি লড়াই ছিল। সেই সব দ্বন্দ্বকে কখনোই ধর্মীয় ইস্যু হতে দেওয়া হয়নি, কারণ পাহাড়িয়া জাতির ধর্ম এখানে স্বীকৃত। হিন্দু ধর্মের মানুষের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। আর বাংলাদেশের সমস্যাটা এখানে, ওরা বাংলাদেশের প্রবলেমটাকে মুসলিম বনাম অমুসলিম বানিয়ে ফেলেছে। আর একটা বড় সমস্যা কি জানেন? মৌলবাদ সহজেই মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ যদি ইসলামিক দেশ হয় তাহলে এটা সহজেই প্রমাণিত হবে এখানে সন্ত্রাসবাদী কার্যক্রম হচ্ছে, আর অমুসলমানদের জন্য এই দেশ সুরক্ষিত নয়। তখন অন্য দেশগুলো বাংলাদেশকে সহজেই ব্যবহার করবে নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য। প্লিজ একবার ভেবে দেখবেন, ভারত কি চট্টগ্রাম দখল করবে? আসি এবার এই প্রশ্নে আরো একবার বিস্তারিতভাবে। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে যুদ্ধ কিংবা রাষ্ট্র দখলের মূল উদ্দেশ্যই থাকে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা। রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে না পারলে আর দেশ দখল করে কি লাভ? যেমন ধরুন ভিয়েতনাম, সেখানে যুদ্ধে আমেরিকার লক্ষ্য ছিল কি এশিয়ার ঘাঁটি তৈরি করা। যুদ্ধে মার্কিনরা সামরিক বিজয়ে এগিয়ে থাকলেও কিন্তু রাজনৈতিক লক্ষ্য তারা অর্জন করতে পারেননি।
এবং এই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের এত বড় একটা ভূখণ্ড দখল করে সেখানে রাজনৈতিক বিজয় পাবে না। তাই ভারত ভুল করেও চট্টগ্রাম দখলের রিস্ক নেবে না। এদিকে বর্তমানে বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে দেশের অমুসলিম জনসংখ্যা হত্যা করছে তাতে এটার সম্ভাবনা প্রবল যে চট্টগ্রামের অধিবাসীরা আলাদা হয়ে যেতে চাইবে। সেক্ষেত্রে কিন্তু মায়ানমার সহ দেশগুলো তাদের পাশে দাঁড়িয়ে এই অবস্থার সুযোগ নিতে চাইবে। চট্টগ্রাম দখল করলে ভারতের কি কি ক্ষতি হতে পারে আসুন একটু বিস্তারিতভাবে বুঝি। বাংলাদেশের 15 কোটি মানুষ প্রতিরোধ করবে। বাংলাদেশের উপর ভিত্তি করে ভারতের মিলিটেন্স টেরোরিজম বেড়ে যাবে। ভারতের পদক্ষেপের অজুহাতে তার বিরোধী দেশগুলো তার বিরুদ্ধে কাজ করবে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। বাংলাদেশের একটা দীর্ঘ বছরের এস্টাবলিশমেন্ট রয়েছে, তাই তাকে হুট করে দখল করা সহজ নয়। তার থেকে যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে তাহলে তার রাজনৈতিক লক্ষ্য মানে এশিয়াতে ক্ষমতা বৃদ্ধি এমনিতেই হবে। আর যেটা দেখানোর চেষ্টা চলছে যে ভারত নাকি বাংলাদেশের বন্দর এমনিই ব্যবহার করছে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। 2008 সালে ভারতের হাই কমিশনার প্রথম নবনির্মিত আওয়ামী লীগকে বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আগের বিএনপি সরকারের সময় এই প্রস্তাব নাকচ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর অর্থনীতির দুরবস্থায় বাধ্য হয়ে ভারতের সঙ্গে চুক্তি করার ফলে চট্টগ্রাম বন্দরের অনেক শ্রীবৃদ্ধি হয়েছিল। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিকে নিয়ে যে পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে এমন কথা বলা হচ্ছে যে দেশভাগের সময় এই পার্বত্য অঞ্চলের মানুষ পাকিস্তানের অংশ না হয়ে ভারতের অংশ হতে চেয়েছিল। কাপ্তাই হ্রদের জলের নিচে কিন্তু লুকিয়ে রয়েছে পাহাড়ি মানুষের যন্ত্রণা। একটা সময় চট্টগ্রাম প্রায় 1000 বছর আরাকান রাজ্যের অধীনে ছিল। এমনকি চট্টগ্রাম নামটাও আরাকান ভাষা থেকে এসেছে, জানেন সেটা? আরাকানের রাজা চুলাং সেং চ্যান্ডা 953 সালে চট্টগ্রাম বিজয় করে একটা বিজয় স্তম্ভ বানান, যার গায়ে লেখা ছিল সিথ তাত গাং। এর মানে হচ্ছে যুদ্ধ করা অনুচিত। এই সিথ তাত গাং থেকে বর্তমানে সিটাগাং বা চিটাগাং বা সেখান থেকে চট্টগ্রাম এসেছে। এই পার্বত্য চট্টগ্রামও ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য ভাগ করে দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, আরাকানের পর বার্মার দখলে থাকা চট্টগ্রামে বহুদিন আগেই যে বর্মী সংস্কৃতি তার অনেক উপাদান এসেছে। অন্যদিকে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের পুরনো সংঘাতের ইতিহাস আছে। এই সুযোগ মায়ানমার ব্যবহার করে চট্টগ্রামের উপর তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইবে। বাংলাদেশ যদি চীনের দিকে যায় তাহলে আমেরিকার মদত পাবে মায়ানমার। অন্যদিকে বাংলাদেশে আমেরিকার শক্তি বৃদ্ধি মায়ানমারকে চীনের কাছে নিয়ে যাবে। এই পরিস্থিতির একমাত্র সমাধান চট্টগ্রামের অমুসলিম মানুষের উপর অত্যাচার বন্ধ করা। বিশেষ করে বাংলাদেশের মানুষের বিরাট অংশ কিন্তু অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক, কিন্তু বর্তমানে বিচ্ছিন্নতাবাদী মৌলবাদীরাই বেশি শক্তিশালী। তারাই ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষতি করতে মিথ্যা প্রচার করছে। ভারত যদি চট্টগ্রামকে দখল করে, আগেই বলেছি তার উপর অনেক বড় বড় আঘাত আসবে, আর সেই ঝুঁকি ভারত নেবে না। রাশিয়া যখন 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল তখন তার উপর অনেক নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এই ঝুঁকি ভারত নেবে না। আর চট্টগ্রাম দখলের পর ভারত বাংলাদেশের দীর্ঘ 4000 কিলোমিটার যে বর্ডার রয়েছে, যে অশান্তি সেখানে ছড়াবে, তাকে সামলাতে সামলাতে অনেক অসুবিধায় পড়বে ভারত। আর এই অঞ্চলের পাহাড়ি মানুষকে যেভাবে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে, সেটার ফলে তারা নিজেরাই বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এই চেষ্টা রোধ করতে যে সামরিক ব্যবস্থা নেবে বাংলাদেশ, সেটার ফলে অনেক মানুষের গণহত্যা হবে। এই গণহত্যা হলেই আমেরিকা এবং চীন নিজেদের ফায়দা তুলতে চাইবে। তাই পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশ শান্ত করাই একমাত্র উপায় এই বাংলাদেশের সামনে। দেশভাগের সময় যখন হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও চট্টগ্রামকে পাকিস্তানে ফেলা হয়, বারবার নেহরুর কাছে আবেদন করা সত্ত্বেও ভারতের অন্তর্ভুক্তি হয়নি। নেহরুকে লেখা একটি চিঠিতে লর্ড মাউন্টব্যাটেন আশ্বস্ত করেছিলেন যে চট্টগ্রাম ভারতেই থাকবে, কিন্তু যখন র্যাডক্লিফ লাইনের মানচিত্র প্রকাশ পেল দেখা গেল চট্টগ্রাম পাকিস্তানে গিয়েছে। তখন চট্টগ্রাম জুড়ে আন্দোলন হয়েছিল। স্নেহকুমার চাকমা চট্টগ্রামের প্রতিনিধি হয়ে নেহরুর কাছে এসেছিলেন। দীর্ঘ 50 দিন তাকে অপেক্ষা করতে হয়েছিল। তারপর তিনি যখন নেহরুর সাক্ষাৎ পেলেন তখন চট্টগ্রামকে ভারত ভুক্তির কথা বললেও নেহরু এই বিষয়টাকে এড়িয়ে যান। স্নেহকুমার চাকমা এরপর প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করলে প্যাটেল নেহরুকে জানায়। নেহরু বলেছিল, ছোট্ট একটা ভূখণ্ডের জন্য আমরা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব? এই উদাসীনতার পরিণাম আজকে ভুগতে হচ্ছে চট্টগ্রামকে। তাই ইতিহাসের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলতে হবে। পার্বত্য চট্টগ্রামকে দখল করা যেমন ভারতের জন্য সহজ নয়, তেমনি বাংলাদেশ যদি মনে করে যে একমাত্র ভারতের থেকে চট্টগ্রামকে রক্ষা করতে ব্যবস্থা নিলেই চট্টগ্রাম সেভ, বিরাট ভুল করবে তারা। আমেরিকা এবং চীনের ঝামেলার মাঝে পড়তে হতে পারে চট্টগ্রামকে। এই সময় তাদের পাশে ভারত থাকলে বাংলাদেশেরই সুবিধা হবে। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটাচ্ছে, তার বড় মাসুল দিতে হবে এই দুটি দেশকে। এই ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, বাংলাদেশের বহু মানুষ রয়েছেন যারা আমাকে কমেন্টে বলেন, যদিও সংখ্যাটা খুব সামান্য, যে বাংলাদেশ নিয়ে ভেবে আপনাদের কি কাম, আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবুন না। দেখুন, বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এমনকি আমাদের দেশ থেকে ভেঙেই বাংলাদেশ তৈরি হয়েছে অতীতে। তাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আমরা ভাববো, এটাই খুব স্বাভাবিক, কারণ আমাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একেই বলে সময় যে ভারত আর বাংলাদেশ একসময় ছিল ইয়ারোকা ইয়ার। গোটা পৃথিবী তাকিয়ে দেখতো ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব, আর আজ সেই ভারত এবং বাংলাদেশ যুদ্ধের পথে যাবে কিনা তা নিয়ে আমাদের ভিডিও বানাতে হচ্ছে।
কিন্তু এই চিন্তা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভাবিয়ে তুলছে। কারণ কি জানেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের পরিস্থিতি একটু একটু করে যা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী প্রবণতা ধীরে ধীরে মাথাছাড়া দিয়ে উঠছে। আগেও আমরা আমাদের এই চ্যানেলে গভীরভাবে আলোচনা করেছি যে এর পেছনে পাকিস্তান এবং আমেরিকার বড় একটা হাত রয়েছে। আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি কেন ভারতের বন্ধু বাংলাদেশ আজ শত্রু হয়ে দাঁড়িয়ে। কিছুদিন আগেই বাংলাদেশের মাটি ব্যবহার করে আমেরিকার শুটার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চেষ্টা চালিয়েছিল। আমরা আমাদের এই চ্যানেলে তার নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, আপনি চাইলে সেটা দেখেও নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভারতের গোয়েন্দা বিভাগ এবং রাশিয়ার গোয়েন্দা বিভাগ একত্রিত হয়ে একজোট হয়ে আমেরিকা সেই চক্রান্তকে ভেস্তে দিয়েছিল। তারপরেই আমেরিকা গজরাচ্ছিল, আহত সাপের মদত দ্বারা অপেক্ষা করছিল আরো বড় প্রতিশোধ নেওয়ার, একটা প্রত্যাঘাত করার। কিন্তু এই আমেরিকার যেটা স্বভাব, পেছন থেকে চোরের মতন আঘাত করে, এবারও তাই করছে। বাংলাদেশের উগ্র মৌলবাদী সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে, মানে ওই দেশের জামাত শিবির আর কি। তারা তো দীর্ঘদিন ধরে ভারত বিরোধী প্রচার করছিলই, তবে খেলাটা খুব একটা ভালো জমছিল না। তাই জমিয়ে দেওয়ার জন্য ওই দেশের এক সাম্প্রদায়িক ছাত্রনেতা, জঙ্গিদের সমর্থক ওসমান হাদি, তাকে নিজেরাই গুলি করে মেরেছে, এমনটাই অনেকেই জানাচ্ছেন। অনেক সংবাদ মাধ্যম, অনেক সূত্রের খবর, আসলে ওসমান হাদিকে মারা হয়েছে ভারত বিরোধী চক্রান্তকে আবার নতুন একটা শেপ দেওয়ার জন্য। ওসমান হাদি নিজেও যেহেতু ছিল উগ্র হিন্দু বিরোধী, উগ্র ভারত বিরোধী, তাই ওকে খুন করলে স্বাভাবিকভাবেই সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটা ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া যাবে। তাই সেই চালটাই চলেছে ওই দেশের মৌলবাদীরা। পেছনে কে? আমেরিকা, পাকিস্তান? সেই বিষয়গুলিতে যাচ্ছি না, কারণ দর্শক যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা বিষয়গুলো নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আপনারা গত 1 বছর ধরে বাংলাদেশে যা ঘটছে সেই আন্তর্জাতিক কূটনীতি বুঝতে পারছেন। তাই আপনারা স্বাভাবিকভাবেই অনুমান করতে পারবেন এর পেছনে আমেরিকার একটা হাত থাকলেও থাকতে পারে। না হলে হঠাৎ করে ভারত বিরোধী, হিন্দু বিরোধী জঙ্গিদের সমর্থক ওসমান হাদিকে কেন বেছে নেওয়া হলো? বেছে নেওয়া হলো এই কারণেই, যদি তাকে খুন করা হয় বা তার মৃত্যু হয়, সেই মৃত্যুটাকে সামনে রেখে একটা বড়সড় বিভ্রাট, একটা বড়সড় অশান্তির আগুন বাংলাদেশে লাগানো সম্ভব। ওই দেশের জঙ্গিরা সঠিক পথেই হেঁটেছে, কারণ ওরা যা চেয়েছিল তাই হয়েছে। ওদের এক জঙ্গি ভাই হাদিকে মারার ফলে যথেষ্ট উত্তপ্ত হয়েছে। ভারতের বিরুদ্ধে যে আওয়াজ তুলবে সে অবশ্যই জঙ্গি, ভারত তাকে ছেড়ে কথা বলবে না। কিন্তু এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। একটা সাধারণ নিরপরাধ হিন্দু দীপু দাসকে শুধু হিন্দু হওয়ার অপরাধে পুড়িয়ে মারা হয়েছে, এবং তারপরেই ভারতীয় দূতাবাসে হামলা চালানো হয়েছে। আবার সেই পুরনো নাটক সার্কাস, ভারতের 7 সিস্টার্স কেড়ে নেব আমরা। সার্কাসের ক্লাউনগুলো আবার নেমে পড়েছে জোকারগিরি করতে, ওরা নাকি ভারতের 7 সিস্টার্স কেড়ে নেবে। যে বাংলাদেশের ওপর যদি আমরা আমাদের বাঁধগুলো খুলে দিই না, 2 মিনিটের জলের তোরে ভেসে যাবে। সেই বাংলাদেশের বড় বড় লেকচার শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কোন খুঁটির জোরে নাচছে ওরা, সেটা কি আমাদের বুঝতে বাকি নেই? যে এর পেছনে আসল খুঁটিটা আমেরিকা। আসলে আমেরিকা ভারতের কাছাকাছি একটা ঘাঁটি তৈরি করতে চাইছিল দীর্ঘদিন ধরেই। এখন বাংলাদেশকে পেয়ে, বাংলাদেশের মাটি ব্যবহার করে কিছু জঙ্গি সংগঠনকে হাতে পেয়ে ভাবছে বোধহয় ভারতের বিরুদ্ধে বড় কিছু করা যাবে। শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমেরিকার দ্বারা সেটা করতে। শেখ হাসিনার উপর বড্ড চটেছিলেন তারা, সেই কারণে শেখ হাসিনাকে যেন তেন প্রকারণ জঙ্গি সংগঠন দিয়ে বাংলাদেশের মন বদলে দিয়ে সেখান থেকে তাড়ানো হয়েছে। আমি বলছি না যে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো সব মিথ্যে, হাসিনার বিরুদ্ধে জনগণের যে রাগ ছিল সেটা সমস্ত মিথ্যে, কিন্তু সেই রাগ, সেই অভিমান, সেই ক্রোধকে কাজে লাগানো হয়েছে, জাস্ট আর কিচ্ছু না। দ্বিপাক্ষিক স্তরে চাপানুতর শুরু হয়েছিল ওসমান হাদির মৃত্যুর কয়েকদিন আগে থেকেই। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তখনই বোঝা গিয়েছিল যে ভারত বিরোধী কোনো একটা ষড়যন্ত্র করছে ইউনূসের সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে ভারতকে তারা বার্তা দিয়েছিল। আসলে তারা তো জানে যে ভারতের ছত্রছায়ায় থাকা হাসিনা তাদের ধরা ছোঁয়ার বাইরে, সেই জন্য ওখানে বসে ইউনূসের হাত পা ছোড়াছুড়ি। ঠিক তার কয়েকদিন পরে দিল্লি বাংলাদেশকে কড়া বার্তা শুনিয়ে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশের হুমকির প্রত্যুত্তর। আর কয়েকদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। এক বক্তৃতায় সম্প্রতি বাংলাদেশের তরুণ নেতা হাসানাত আব্দুল্লাহ 7 সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার বার্তা দিয়েছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে পাওয়া যায়। ওদের সাহসটা দিন দিন কোথায় গিয়ে পৌঁছচ্ছে, যে বাংলাদেশ একসময় পাকিস্তানের হাতে কচু কাটা হচ্ছিল, সেই বাংলাদেশের পাশে যদি সেদিকে ভারত না দাঁড়াতো, আজকে
সত্যি কথাই বাংলাদেশের কিছু মৌলবাদী মানসিকতা, উগ্র মৌলবাদী মানসিকতা সেদিনও ছিল, আজও আছে। যা সেদিনকে ধামা চাপা দেওয়া ছিল, আজকে সেই আগুন আবার ফুলে ফেপে উঠেছে। ওরা জানে না যে সেভেন সিস্টার্সের মতোই ওদের চট্টগ্রামে এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে কেটে দিতে ভারতের না 2 মিনিট সময় লাগবে না। ভারতের অত্যাধুনিক অস্ত্রের সামনে ওরা বিকল, তবু ওই ধার করা ভিক্ষেতে পাওয়া অস্ত্র নিয়ে ওরা ভাবছে ভারতের সেভেন সিস্টার্সকে ওরা কেটে আলাদা করে দেবে, আর ভারত বসে বসে দেখবে। চায়না এই মুহূর্তে চাইছে তাদের মালকুড়ি যা রয়েছে অস্ত্রশস্ত্র এই বাংলাদেশকে দিই, পাকিস্তানকে দিই, একটু ব্যবহার করুক, দেখি আমরাও কেমন অস্ত্র বানাই। আমেরিকার সাথে কম্পিটিশনে নেমেছে যে তারা। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ। হাসনাতের বক্তৃতা দেখা যাচ্ছে হাসনাত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। তার সবচেয়ে বেশি প্রভাবিত করার বক্তব্য হলো সেভেন সিস্টার্সকে দখল করবে বাংলাদেশ এবং বাংলাদেশের সহায়তা করবে ভারতের মধ্যে থাকা কিছু মুসলিম জঙ্গি ও কিছু ভারতীয়রা, যারা আসলে ভারতে থাকলেও তাদের বন্ধুই। বোঝা যাচ্ছে হাসনাত কাদের কথা বলতে চেয়েছে। আসলে সেই সব বুদ্ধিজীবী কোট আনকোট যারা নিজেদেরকে সেকিউলার বলে মনে করেন, তাদের দেখবেন ভারতের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন। যেমন কোনোভাবেই দীপু দাসের মৃত্যু হওয়ার পরে তারা বলতে পারছে না যে দীপু দাস একজন হিন্দু এবং হিন্দু বলেই মুসলিম জঙ্গিরা তাকে পুড়িয়ে মেরেছে। এটা তাদের মুখ দিয়ে বেরোবে না। এমনকি নাম করা ইউটিউবার, ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউবার, তাকে দেখবেন এনি কোনো ভিডিও করেননি, বলবেন না এইসব কথা। তারা যখন এখানে আরজিকরের ঘটনা ঘটেছিল তখন সে ভিডিও বানায়নি, এখনো বলবে না। তাহলে তাদের এই সেকুলারিজমে আঘাত লেগে যাবে। সুতরাং এদের কথাই যে তারা বলতে চাইছে সেটা হাসনাতের বক্তব্য থেকে পরিষ্কার। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বলেছি, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স বাংলাদেশ দখল করবে, এরকম আজগুবি বোকা বোকা কথা বাংলাদেশের কিছু উর্তি নেতা, কিছু অপদার্থ ছাত্র নেতা, মূর্খ ছাত্র নেতা তারা আগেও বলেছে, আবার বলল, ভবিষ্যতে হয়তো বলবে। সেটা বড় কথা নয়, কিন্তু ভারত কি চুপ করে বসে আছে? না, ভারতকে ঠান্ডা মনে হচ্ছে। ভারত চুপ করে বসে নেই ভাই। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি। আপনারা হয়তো আমায় যারা ফলো করেন জানেন আমি নর্থ বেঙ্গল মাঝে মধ্যেই ঘুরতে যাই এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করি। আপনারা যারা নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ যান বা এই হালফিলে গিয়ে ঘুরে এসেছেন, দেখেছেন যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ভাঙা চূড়া নির্মাণ কাজ চলছে। কোথাও রাস্তার উপর ওভারব্রিজ হচ্ছে, কোথাও একরে ওভারব্রিজ গিয়ে একরে পৌঁছে যাচ্ছে পাহাড়ে, কোথাও লুপ ব্রিজ তৈরি হচ্ছে, নতুন রাস্তা নির্মাণ হচ্ছে, নতুন করে কোনো জায়গায় ব্রিজ তৈরির কাজ চলছে। এখন অনেকেরই মনে প্রশ্ন, নিশ্চয়ই ট্যুরিজমকে আরো উন্নত করার জন্য সরকার থেকে এগুলো করা হচ্ছে, কিন্তু আদতে এসব নয়। ভারত সরকার অনেক দিন আগেই জানতো যে সেভেন সিস্টার্সের উপর আঘাত আনতে পারে চীন, বাংলাদেশ, এবং এই আঘাতটা বাংলাদেশের মতন একটা লিলিপুট দেশের পক্ষে করা সম্ভব নয়, এটাও ভারত জানে। ওদের মাটিকে ব্যবহার করে বাইরের শক্তি ভারতের ওপর এই আঘাতটা হানতে পারে। ভারত সরকার অনেক আগে থেকেই সেই ডোকলাম সমস্যার সময় থেকেই সেই ব্যবস্থাটা করতে শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশ তো নিজেদের বুদ্ধিতে আর কাজ করছে না, ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। সুতরাং এই অপদার্থতার মাসুল ওদের দিতে হবে। কারণ বাংলাদেশে শেখ হাসিনা কেমন ছিলেন, তিনি স্বৈরাচারী ছিলেন কিনা জানি না, তবে শেখ হাসিনার সময় বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে ছিল। যেমন ধরুন, ওরা জামা কাপড় রপ্তানিতে পৃথিবীতে একটা বড় জায়গায় ছিল, সেই সব তো এখন ব্যবসা ট্যাবসা উঠে গেছে। এখন তো ওই নিজেরাই প্রায় অর্ধনগ্ন হয়ে সেই বন্য যুগে ফিরে যাচ্ছে, বর্বর হয়ে যাচ্ছে। সুতরাং আর ব্যবসা করে অপর লোককে জামা কাপড় পরাবে কি ওরা? ভারত সেভেন সিস্টার্স নিয়ে চুপ করে বসে নেই। বাংলাদেশে নতুন করে অস্থিরতা সৃষ্টি এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু জিহাদি সংগঠন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের সুর চড়াবে, এটা ভারত আগেই বুঝেছিল। সেজন্যই সেভেন সিস্টার্সকে ঢেলে সাজিয়েছে ভারত এবং অনেক রকম ব্যবস্থা তারা নিচ্ছে। যারা নর্থ বেঙ্গল গেছেন তারা বুঝতেই পারছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং সেভেন সিস্টার্সকে নিয়ে তাদের হুমকি শুনে একটা দারুণ কথা বলেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য সরকার সীমান্তে কড়া নজর রাখছে। শুধু তাই নয়, রাজ্য সরকার আসামে এমন কিছু ব্যবস্থা নিয়েছে যা অনেক সুদূর প্রসারী। ওই একই কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও বলেছেন। বিশ্ব শর্মা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নৃশংসতার শিকার হচ্ছেন সেখানকার কিছু মৌলবাদী সংগঠনের জন্য, এবং অদ্ভুতভাবে তাদেরকে এপারের কিছু লোক মৌন থেকে আশকারা দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। সেভেন সিস্টার্সে তাই চূড়ান্ত সতর্কতা আগে থেকেই ভারত সরকার নিয়েছে। তার সাথে সাথে আর একটা কাজও ভারত সরকার করছে। বাংলাদেশের ম্যাপটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদেরও কিন্তু দুটো চিকেন নেক রয়েছে। বিষয়টা অপদার্থ মূর্খ জঙ্গিদের সমর্থক ইউনুসের মাথায় ঢুকবে না। বাংলাদেশের পোরখা ও রাজনীতিবিদ বর্তমানে ভারত সরকারের কাছে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছেন। তার কারণ তিনি যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি বলেছেন ইউনুস সরকার সর্বনাশা নীতি গ্রহণ করেছে ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কাজ করে।
এর মধ্যে বাংলাদেশকে তারা অন্ধকারে খাদের দিকে ঠেলছে। কেন এরকম বলছেন শেখ হাসিনা? তার কারণ শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন ভারতকে শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেওয়া বিপজ্জনক। ওই করিডোরটা ভারতের মাধ্যমে ব্যবহার করে বাংলাদেশ সবথেকে বেশি লাভবান। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, সেখানে যদি ভারত এখন থেকে করা হতে শুরু করে, তাহলে বিভিন্ন দিক থেকে বিদেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সারে সর্বনাশ হবে। ভারতকে টপকেই তো তাদের যেতে হবে। সুতরাং সেই সব ক্ষেত্রে ভারত সরকার যদি করা হয়, তাহলে জিনিসপত্রের দাম অনেক বাড়বে। কারণ ভারতের আকাশ সীমা, ভারতের জলসীমা, এগুলো ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই বাইরের দেশে গিয়ে ব্যবসা করার। সেই সব জায়গায় ভারত সরকার যদি করা হয়, বাংলাদেশের সর্বনাশই হবে। ভারতের বিরুদ্ধে এই শত্রু মনোভাবাপন্ন প্রজেক্ট নিয়েছে উগ্রপন্থীদের একটা অংশ। তাদের চালিত ইউনুস সরকার তাদের মতোই কাজ করছে, আর মাথার উপর বসে আছে কিন্তু সেই আমেরিকা। আর তার দুই দাস হলো পাকিস্তান আর এদিকে বাংলাদেশ। সেই কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন আর নেই, পুরোটাই যেহেতু ওখানকার কিছু ক্রিমিনাল উগ্রপন্থী সংগঠনরা চালাচ্ছে। এমনকি বর্তমান সময় আর একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হলো কিছু ছাত্রনেতা যাদের শিক্ষা দীক্ষা, রাজনৈতিক বুদ্ধি, দেশ চালানোর ক্ষমতা কিছুই নেই, তারা তাদের কিছু ওই বাচালতাসুলভ কথাবার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাচ্ছে। যদি যুদ্ধ লাগে না, ভবিষ্যতে আমেরিকা চাইছে বাংলাদেশটাকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে আর নিজেদের ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে। এর ফলে বাংলাদেশের যে কি করুণ অবস্থা হবে বাংলাদেশ জানে না। বাংলাদেশ পাকিস্তানকে বন্ধু বলছে। হায় রে বাংলাদেশ, যে ভারত একদিন তোমাদের সাহায্য করেছিল তোমাদের ভাষার আন্দোলন থেকে শুরু করে তোমাদের মর্যাদা দেওয়ার জন্য, সেই ভারত আজকে তোমাদের শত্রু হতে পারে। কিন্তু কোন অর্থে তোমরা পাকিস্তানকে বন্ধু বলো? এটাই তোমাদের যাচ্ছে না। আসলে বাংলাদেশের জাত, সেদিনকে আগের ভিডিওতেই বলেছিলাম, শ্যাম মানিক সব বুঝতে পেরেছিলেন বাংলাদেশের কিছু শত্রু, যারা বাংলাদেশেরও শত্রু, এমনকি ভারতের তো অবশ্যই বড় শত্রু, সেই মানুষগুলোকে জাস্ট দমিয়ে রাখা হয়েছিল। বর্তমানে তারা জেগে উঠেছে। এবার ভাবুন, দক্ষিণ পূর্ব এশিয়া যদি বাংলাদেশকে ঘাঁটি করে আমেরিকা তাদের ব্যবসা চালায় নিজেদেরকে সুরক্ষিত করার জন্য, চীনও সেখানে এগিয়ে আসবে। তারা মায়ানমারকে ঢাল করবে। অন্যদিকে ভারতকেও নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তার নদীপথ এবং জলপথ সুরক্ষিত করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর পাকিস্তান তো রয়েইছে। এই এত বড় বড় দেশগুলোর চাপে তাদের যে যুদ্ধ হবে, তার মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে বাংলাদেশ। সেটাই হবে সেন্টার, এপি সেন্টার। ভূমিকম্পের যেমন এপি সেন্টার হয়, সেই রকম তার উপর যুদ্ধটা হবে। এতগুলো দেশের চাপে বাংলাদেশের মানুষরা পিষে মারা যাবে। বিষয়টা অত্যন্ত বিবেচনার সঙ্গে শেখ হাসিনা এড়িয়ে চলছিলেন, কিন্তু এই অপদার্থ ইউনুস সরকার এদিকেই পা বাড়াচ্ছে। তা ভারতকে উত্তক্ত করছে। তারা জানে না একটা সময় এরকম উত্তক্ত পাকিস্তান করেছে, মানে পাকিস্তানকে দিয়ে আমেরিকায় করিয়েছিল আর কি। তারপর পাকিস্তানের কি অবস্থা হয়েছে, আমরা পাকিস্তানের দুটো মাথার একটা কেটে দিয়েছি। সুতরাং এখন বাংলাদেশও যদি সেদিকে যায়, ওই কিছু অর্বাচীন অপদার্থ মূর্খ বাংলাদেশের ছাত্রনেতা যারা চিকেন নেক কেটে নেবো বলে লাফাচ্ছে, তখন ওদের ল্যাজটা যে আমরা কখন কেটে দেব আর কোন সময় যে চট্টগ্রামটা টুকুস করে বেরিয়ে চলে আসবে, এদিকে ওরা বুঝতেও পারবে না। সেরকম কোনো পরিকল্পনা কি রয়েছে ভারত সরকারের? আসলে ভারত সরকার কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমরা দেখতে পেয়েছি আগের থেকে অনেক করা হয়েছে ভারত সরকার। ভারত সরকার অলরেডি এটা বলেছে, ভারতের বিরুদ্ধে উস্কানি বন্ধ না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং এটা বলার 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে বাংলাদেশে কটা লোক যায় এবং কি করতেই বা যাবে? কিন্তু আপনি আমাদের এখানে ভিআইপি রোড বলুন, শিয়ালদা বা আমাদের ধর্মতলার বিভিন্ন হোটেলগুলো দেখুন, বাংলাদেশিদের ভর্তি। এমনকি আপনাদের এই আন্দোলনের জন্য আপনাদের দেশের লোকই আটকে পড়েছে, নিরীহ বাংলাদেশি মানুষজন। তারা চিকিৎসা করাতে আসেন, ম্যাক্সিমাম লোকজন এখানে আসে চিকিৎসা করাতে। আমাদের হাসপাতালগুলোই তো আপনাদের প্রায় দখল করে রাখা। ভিসা দেয়া বন্ধ করা মানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা পুরোপুরি কোল্যাপস হয়ে যাবে। ভারতে এসে সস্তায় খাওয়া দাওয়া, চিকিৎসা করানো, এরকম ব্যবস্থা তো আর অন্য কোথাও পাবেন না। আর বাংলাদেশের মতন জঙ্গি দেশে চিকিৎসা ব্যবস্থা তো দূরের কথা, সামান্য মেডিকেল স্টোরও খুব একটা নেই, সন্দেহ আছে। সেই কারণে নিরীহ মানুষগুলো আমাদের দেশে আসেন চিকিৎসা করার জন্য, সেগুলোও আপনারা বন্ধ করে দিয়েছেন। নিজেদের পায়ে কুড়ুল মারতে ওই অপদার্থ মূর্খ দেশটাই বোধহয় পারে। আমি বাংলাদেশের সবার কথা বলছি না, বাংলাদেশের জঙ্গি মানসিকতার লোকগুলো আর এই জঙ্গি ইসলামিক উগ্রপন্থী যাদের কথা এখন বাংলাদেশের অন্যতম বেশিরভাগ ইসলামিক মানুষজন ডাকছেন, আস্তে আস্তে তারা জঙ্গি হয়ে যাচ্ছেন, সেই মধ্যযুগের বর্বরতার দিকে ফিরে যাচ্ছেন। আমি তাদের কথা বলছি। ভারতকে খোঁচানোর ফল হলো ওদের ভিসা আমরা বন্ধ করলাম, এবং তারপর আমরা কি দেখলাম, পাল্টা ওরা ভিসা দেওয়া বন্ধ করলো। এবং গাজোয়ারি করে কিছু হয় না, ওরা ভিসা দেওয়া বন্ধ করলো, তাতে কি যায় আসে? ওদের দেশের লোকেরাই চিকিৎসা করাতে আসতে পারছে না, ওরা তাদেরকে আসতে দেবে না। মানে ওদের স্বাভাবিক মনোভাবটা কি বলুন তো? আমাদের দেশের থেকে আমাদের দেশের লোক মরুক, তাদের কিচ্ছু যায় আসে না। সে ওদের দেশের লোক মরুক বা বাঁচুক, আমাদের তাতেও কিছু যায় আসে না, ওদের দেশেই থাক। তো বাংলাদেশকে এবার ভাবতে হবে যে বাংলাদেশের মানুষকে ভাবতে হবে তারা কি করবে।
কারণ ভারত সরকার কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। তলায় তলায় যা ব্যবস্থা নেওয়া দরকার, সেভেন সিস্টার্সকে সুরক্ষিত করার থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকশন শুরু করার পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত। অন্তত সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা তাই বলছেন। এবার অন্তত বাংলাদেশের মানুষের একটু শুভবুদ্ধির জাগরণ হওয়া উচিত। এই জঙ্গিদের হাত থেকে নিজেদের দেশটাকে বাঁচানোর জন্য তাদের একটু সচেতন হওয়া উচিত। তা না হলে কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দিন আসছে। কারণ ভারত যখন যখন খ্যাপে তখন কিন্তু মহাপ্রলয় হয়। ৭১ আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম। এবারে ওদের কিন্তু আর কোনো বঙ্গবন্ধু নেই, ওরা নিজেরাই এখন একটা জঙ্গি মানসিকতার লোককে নিজেদের মাথায় বসিয়েছে, আর একটা জঙ্গির সমাধি তৈরি করেছে মানবতার কবি কাজী নজরুল ইসলামের পাশে। আজকে তো ইউনাইটেড নেশনসও কড়া নিন্দা করেছে এই ঘটনার। আস্তে আস্তে ইউএনও তাদেরও ঘুম ভাঙছে। একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে দানবিক উল্লাস সারা পৃথিবী দেখছে। সারা পৃথিবীর কাছে একেই তো একটা অপদার্থের দেশ বলে পরিচিত এই বাংলাদেশ। তার মধ্যে ভারত কিন্তু ইউএনওতে এই বিষয়গুলো পেশ করবে। পাকিস্তানের নাচানাচিতে কিচ্ছু হবে না, পাকিস্তান ওদের কোনো সাহায্যই করবে না। ওই একটা বিশ্বাসঘাতকের দেশ। কারণ একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতন মূর্খামি যে দেশ করে, এই বর্বরতা যে দেশ করে, সেই দেশকে সারা পৃথিবীর অন্যান্য দেশগুলো আস্তে আস্তে বর্জন করবেই করবে। আজ হিন্দু বিরোধিতা, মানবতা বিরোধিতা, মধ্যযুগীয় বর্বর কায়দায় নিজেদের ধর্ম পালন দিয়ে আধুনিক বিশ্বে ওরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। আর সেটাই হবে মোক্ষম চাল ওদের কাছ থেকে চট্টগ্রাম ছিনিয়ে নেওয়ার। ভারতকে সেই পথেই হাঁটছে। বাংলাদেশের মানুষের শুভবুদ্ধির উদয় হয় কিনা এটাই এখন দেখার, নাকি ভারতকেই নামতে হয় হিংস্র হায়নাদের দাঁতগুলোকে নিজেদের বিয়নের দিয়ে একটা একটা করে উপরে নেওয়ার জন্য। সেই দিনটার প্রতীক্ষা আছি আমরা সবাই, হয়তো আপনিও আমিও। যাই হোক, আজকের মতন এইটুকুই। আর এটুকু বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষও, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পেরে এই মুহূর্তে বুঝতে পারছেন যে বাংলাদেশের এই কৃত্রিম স্বাধীনতা আদতে বাংলাদেশের মানুষের জন্য বিষ পান, তাছাড়া আর কিচ্ছুই নয়। সময় আসছে, মানুষ জাগবে। আর এই ভিডিও প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন, এটা বোঝার জন্য বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে দমন করার জন্য ভারত সীমান্তে একেবারেই চুপ নেই।